ইস্কনকে কি নিষিদ্ধ করা উচিত? আমরা পুরো ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে সাম্প্রতিককালে বাংলাদেশের চট্টগ্রাম আদালতে এই ইস্কনের সদস্যরা বাংলাদেশের একজন আইনজীবীকে আদালতের চত্বর থেকে টেনে নিয়ে তাকে বীভৎসভাবে হত্যা করে। এই কারণে সারা বাংলাদেশের আইনজীবী সমাজ নিন্দা জানিয়েছে, ক্ষোভ প্রকাশ করতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে। সারা বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তির মানুষবৃন্দ, প্রায় সকল রাজনৈতিক শক্তির মানুষ, সাধারণ মানুষ সকলেই মিছিল করতেছে, মিটিং করতেছে, নিন্দা করতেছে যে বিজ্ঞ লয়ার আলিফ নিহত হলেন, তার জন্য দোয়া করতেছে। সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মানুষ এই বিষয়ে শান্ত থাকার জন্য সবাইকে আহ্বান করতেছে যাতে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা না হয়। এবং এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে প্রায় 7 জনকে সিসিটিভি ফুটেজের দেখে সন্দেহজনক 7 জনকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হয় নাই, বাংলাদেশের মানুষ শান্ত আছে। রাজনৈতিক দলগুলো এবং ইসলামিস্ট যে দলগুলো সেগুলি যথেষ্ট ম্যাচিউর আচরণ করতেছে। তো এই যে একজন আইনজীবী হত্যা হলো, এটার আইনগত অ্যাকশন হচ্ছে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে মামলা হবে এবং অপরাধীদেরকে গ্রেফতার করার পর তাদেরকে বিচারের মাধ্যমে দণ্ড দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের প্রচলিত আইন। কিন্তু যেই সংগঠনটি এই ঘটনাটি ঘটাইলো, এই সংগঠনকে কি এখন নিষিদ্ধ করে দেওয়া দরকার? আপনারা জানেন যে চিন্ময় ব্রহ্মচারী, যিনি এই সংগঠনের নেতা, ওনাকে গ্রেফতার করা হয়েছে। ওনাকে জামিন দেওয়া হয় নাই। জামিন না দেওয়ার কারণে ইস্কনের সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটাইলেন। এখন কথা হচ্ছে, একজন ব্যক্তি যখন তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহিতা বা কোনো সাধারণ মামলা বা কোনো অপরাধ করে বলে অভিযোগ থাকে, তাকে পুলিশ গ্রেফতার করবে, তাকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করবে, প্রয়োজনে বেশি দিন রাখবে যাতে তাকে জিজ্ঞাসাবাদ করা যায়। কিন্তু কাউকে জামিন দেওয়া হলো না, ঠিক এই কারণে আইনজীবীকে কুপিয়ে হত্যা করা, এটা তো মানে কোনো সভ্য দেশে হতে পারে না। কিন্তু আমরা বাংলাদেশে দেখলাম তাই ঘটলো। বাংলাদেশে অ্যাডভোকেট জনাব আলিফকে কুপিয়ে হত্যা করা হলো। এখন অনেকগুলি সংগঠন, অনেকগুলি রাজনৈতিক দল বা রাজনৈতিক দলগুলির বিভিন্ন ফোরাম এই ইস্কনের নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। আমরা প্রথমে আইন জেনে আসি, বাংলাদেশের সংবিধান অনুসারে আইন কি বলে সভা সংগঠনের ব্যাপারে। আপনারা যদি সংবিধানের অনুচ্ছেদ 37 পড়েন, সেখানে বলা আছে সমাবেশের স্বাধীনতা, জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমাবেত হইবার এবং জনসভা ও শোকযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। তার মানে বাংলাদেশের সংবিধান বলতেছে যে কোনো ব্যক্তি নিরস্ত্র অবস্থায় বাংলাদেশের নিয়ম কানুন মেনে সে সভা সমাবেশ করতে পারবে, সমাবেশের এই স্বাধীনতা রয়েছে। অনুচ্ছেদ 38 বলেছে বাংলাদেশ সংবিধানের সংগঠনের স্বাধীনতা, অর্থাৎ ইস্কন, হেফাজতে ইসলাম বা যে কোনো ধরনের ধর্মীয় ছাড়া যে কোনো সংগঠনের মানে সংগঠিত হইবার পক্ষের নিয়ম কানুন কি, স্বাধীনতা কতটুকু। জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে, খেয়াল করবেন এইখানে যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বলতেছে, জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে, অর্থাৎ জনশৃঙ্খলা ভাঙ্গা যাবে না এবং নৈতিকতাও ভাঙ্গা যাবে না। সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে, অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক কোনো সংগঠন গঠন করিতে পারিবেন। তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংগঠন করিবার কিংবা উহার সদস্য হইবার অধিকার থাকিবে না। কোন কোন ক্ষেত্রে এই ধরনের সংগঠনের সদস্য হইবার অধিকার থাকিবে না? যদি বলেছে উহা নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করিবার উদ্দেশ্যে গঠিত হয়। অর্থাৎ এই ধরনের সংগঠন গঠন করার উদ্দেশ্যটাই যদি হয় ধর্মীয়, সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করিবার, তাহলে কিন্তু
এই সংগঠন করার স্বাধীনতা বা সংগঠনে যোগদান করার মানে কোনো বিধান বা কোনো সুযোগ কোনো নাগরিকের থাকবে না। খ, উহা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ, জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে নাগরিকের মধ্যে বৈষম্য সৃষ্টি করিবার উদ্দেশ্যে গঠিত হয়। মানে এটা আমাদের দেশের মধ্যে একটা ডিসক্রিমিনেশন তৈরি করে, বৈষম্য তৈরি করে। এই ধরনের কোনো সংগঠনের সদস্য হওয়া যাবে না, সংগঠন গঠনও করা যাবে না। গ, উহা রাষ্ট্র বা নাগরিকদের বিরুদ্ধে কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কার্য পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয়। অর্থাৎ ওদের উদ্দেশ্যটাই হইল রাষ্ট্র বা নাগরিকের বিরুদ্ধে কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কার্য পরিচালনার উদ্দেশ্যে। তো ইসকন কি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, জঙ্গি কর্মকাণ্ড করছে? যদি করে থাকে তাহলে তার সংগঠন করার কোনো অধিকার নাই, যদি না করে থাকে তাহলে করতে পারবে। উহার গঠন ও উদ্দেশ্য এই সংবিধানের পরিপন্থী হয়। এই যে বাংলাদেশের সংবিধান আছে, এই সংবিধান পরিপন্থী যদি এই মানে এই সংগঠনটি হয় তাহলে এটা চলবে না, থাকতে পারবে না বাংলাদেশে। এখন কথা হলো, ইসকনের ইতিহাস খুব ছোট করে যদি বলা হয়, 1966 সালে এই ইসকন গঠিত হয় ভারতে, না এটা কিন্তু হিন্দুরা তৈরি করে নাই, বা মানে ভারতে এই সংগঠন সৃষ্টি হয় নাই। কোথায় কোন এক ব্যক্তি নিউ ইয়র্কে প্রভুপাদ নামে এক ব্যক্তি এই সংগঠন প্রতিষ্ঠা করেন, কিন্তু শুরুর দিকে সনাতনী হিন্দুরা এই প্রতিষ্ঠা করার বিষয়ে, সংগঠন প্রতিষ্ঠা করার বিষয়ে আপত্তি করে বা বাধা দেয়। কিন্তু পরবর্তীতে এই সংগঠনকে যাতে টিকিয়ে রাখা যায় এই বিষয়ে কিছু ইহুদি প্রভাবশালী ব্যক্তি সাপোর্ট দেয় যাতে এই সংগঠনকে টিকিয়ে রাখা যায়। এই বিষয়ে অভিযোগ রয়েছে, আমি যা বলছি এগুলি হচ্ছে অভিযোগ, যে এই সংগঠন যাতে টিকে থাকে অনেক ইহুদি মানে প্রভাবশালী ব্যক্তি এই সংগঠনকে টিকিয়ে রাখার চেষ্টা করে। এই ধরনের স্পেকুলেশন বা বিতর্ক রয়েছে যে এইটা আসলে ইহুদিদের একটা সংগঠন এবং এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য। আমরা এইরকম খবর পাই যে এই বিষয়ে এইরকম জানতে পারি যে এই সংগঠনটি বিভিন্ন দেশে যারা হিন্দু জনগোষ্ঠী তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই দলে বেরানোর চেষ্টা করতেছে, হিন্দুদের সম্পত্তি, হিন্দুদের মন্দির দখল করতেছে, সাধারণ হিন্দুদেরকে তারা সেই মন্দির থেকে, সম্পদ থেকে বিতাড়িত করতেছে। আমার হিন্দু ভাই বোন কেউ যদি আমার এই ভিডিও দেখেন বা যারা একটু গবেষণা করতে চান, তারা প্রয়োজনে প্লিজ ডু ইউর রিসার্চ। আপনি দেখেন আসলে ইসকনকে কে গঠন করেছিল, কেন গঠন করেছিল, হিন্দুদের সাথে, হিন্দু মন্দিরের সাথে কি আসলেই এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। কিন্তু অফিসিয়ালি ইসকন দাবি করতে চায় যে ইসকনের কাজ হচ্ছে মন্দির পরিচালনা করা, ইসকনের কাজ হচ্ছে শ্রী কৃষ্ণকে হাইলাইট করা, শ্রী হরিকৃষ্ণ হরিকৃষ্ণ বলে একটা সংগঠন বা স্লোগান হিসেবে একটা সংগঠনকে দাঁড় করানো, এইরকম গীতাকে সকলের কাছে প্রতিষ্ঠা করা। অর্থাৎ যে সনাতনী হিন্দুরা আছেন তাদের কিন্তু এক্সিস্টিং, কেমন করে হিন্দু ধর্মের মানে মানুষরা হিন্দু ধর্ম পালন করবেন, হিন্দুদের বেসিক প্রিন্সিপালগুলি কি, এগুলি কিন্তু হিন্দুরা ভালো জানেন, হিন্দুরা কেমন করে পালন করবেন এগুলির বিষয়ে হিন্দুদের যথেষ্ট জ্ঞান রয়েছে। কিন্তু ইসকনের মতো এরকম একটা সংগঠন এসে নতুন করে হিন্দুদেরকে জ্ঞান দিতে হবে, কারণ হিন্দু ধর্ম কিন্তু 200-400 বছরের না, 1000 বছরের পুরনো এই হিন্দু ধর্ম। সনাতনী ধর্ম এই কারণেই হিন্দু ধর্মকে বলা হয়। তো হিন্দু ধর্ম একটা লং টাইম প্র্যাকটিসের মধ্য দিয়ে বর্তমানে অপারেট করতেছে। তো হিন্দু ধর্মের পণ্ডিতরা, হিন্দু ধর্মের পুরোহিতরা ভালো জানেন কেমন করে হিন্দু ধর্ম করা যাবে। নতুন একটা সংগঠন এসে হিন্দুদেরকে হিন্দু ধর্ম শেখানোর কোনো প্রয়োজন নাই। আর আসলেই যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে, আপনারা হিন্দুরা ভালো বলতে পারবেন যারা গবেষণা করেন, আসলেই যদি এই ধরনের আসলে ঘটনা সত্যি হয়ে থাকে যে তারা হিন্দুদের মন্দির দখল করে, হিন্দুদের সম্পদ দখল করে, সাধারণ হিন্দুদেরকে তারা মন্দির থেকে সম্পদ থেকে বের করে দেয়, বা হিন্দুদের যে বেসিক বিভিন্ন আচার আছে ধর্মীয়, এইগুলি যদি পালন করতে বাধা দেয়, তাহলে শুধু হিন্দুত্ববাদী সংগঠন বলে আপনারা ইসকনকে সাপোর্ট দিয়ে নিজেদের পায়ে কুড়াল মারছেন না তো? সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে আসলে সাম্প্রদায়িক দাঙ্গায় আপনারা সহযোগিতা করছেন না তো?
এই ইস্কন বিভিন্ন দেশে অনেক সময় নিষিদ্ধ হয়েছে, এদের কিন্তু সারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু শাখা রয়েছে। কোনো কোনো দেশে এরা নিষিদ্ধ আছে, চায়নার মতো কিছু দেশে, আবার কোনো কোনো দেশে হাফ প্রহিবিটেড হাফ অ্যালাউড এই ধরনের অবস্থায় আছে। তো এখন বাংলাদেশে কি এই ইস্কনকে নিষিদ্ধ করা দরকার? এটা হচ্ছে মিলিয়ন ডলার কোশ্চেন। নাও কথা হচ্ছে, ইস্কন কি আসলেই হিন্দু ধর্মকে প্রমোট করতেছে, বা হিন্দু ধর্মের মানুষরা কি ইস্কনকে নিয়ে হ্যাপি যে এমন একটা সংগঠন যারা হিন্দু ধর্মের প্রচার প্রসার করতেছে, নাকি হিন্দু ধর্মের মানুষরা তাদেরকে নিয়ে হ্যাপি না? কারণ হিন্দুদের কিন্তু অলরেডি অনেকগুলি সংগঠন আছে। যেমন একটা গুরুত্বপূর্ণ সংগঠন হচ্ছে মিলিতভাবে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এখন এদের বক্তব্য কি? এরাও তো বিশাল একটা সংগঠন। এছাড়া হিন্দুদের আরো অনেক সংগঠন আছে। এই সংগঠনগুলির বক্তব্য কি? এই সংগঠনের গুলির বক্তব্য নেওয়া দরকার। আসলে এই সংগঠনগুলি ইস্কনকে নিয়ে হ্যাপি কিনা, ইস্কনকে নিয়ে গবেষণা করা দরকার, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা দরকার। ইস্কন কি আসলেই হিন্দুদের সংগঠন, নাকি ইহুদিবাদীদের সংগঠন, নাকি এটা একটা সাম্প্রদায়িক সংগঠন যারা বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়? আর এখন এমনিতেই বাংলাদেশ অত্যন্ত উত্তাল, অত্যন্ত একটা মানে ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, একটা ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, নতুন কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। এই পিরিয়ডে দেশকে অস্থিতিশীল করার, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা কি করতেছে ইস্কন? ইস্কন যদি ধরি একটা ধর্মীয় সংগঠন, সকলের হিন্দুদের যদি কোনো অভিযোগ নাও থাকে, একটা ধর্মীয় সংগঠন হিসাবেও যদি ধরি, একজন ধর্মীয় নেতা হিসাবে ইস্কন এর একজন নেতাকে গ্রেফতার করা হলে কি উকিলকে মেরে ফেলতে হবে? বাংলাদেশে আপনি যদি শুধুমাত্র গত 10-15 বছরের ইতিহাস দেখেন, হাজার হাজার শত শত বিএনপির নেতাকর্মী, জামায়াতে ইসলামীর নেতাকর্মী, অন্যান্য ধর্মীয় সংগঠনের আলেম অনেকেই কিন্তু গ্রেফতার হয়েছেন। তাই বলে প্রত্যেক দলের, প্রত্যেক মতের, প্রত্যেক সংগঠনের মানুষ কি আইসা উকিলদেরকে খুন করেছে? তাহলে কি এই দেশে উকিল আর থাকতো একটাও? উকিলই তো আছে সব মিলিয়ে 60-70 হাজার। তো বাংলাদেশে যেই মামলা মোকদ্দমা হয়েছে, এগুলিতে সংক্ষুব্ধ হইয়া যদি ওই সংগঠনের মানুষ উকিল হত্যা করা শুরু করে, তাহলে তো আপনাদের পক্ষে আদালতে দাঁড়ানোর মতো কোনো লোকই থাকবে না বাংলাদেশে। বাংলাদেশের সাবেক, বর্তমান, ভবিষ্যতের প্রধানমন্ত্রী সহ একেবারে বটম লেভেলের প্রত্যেকের কিন্তু উকিলের কাছে আসতে হবে। উকিলকে আপনার পক্ষে প্রতিনিধি বানাইয়া আপনার মামলা মোকদ্দমা চালাইতে হবে, আপনাকে রক্ষা করতে হবে, আপনাকে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে। তো উকিল হত্যা করার আপনার কারণ কি? তো এই ধরনের বিষয়গুলি নিয়ে গবেষণা করে যদি দেখা যায় যে ইস্কন আসলেই শুধুমাত্র একটা ধর্মীয় সংগঠন, তাহলে ইস্কনকে অবশ্যই রাখা যাবে। যারা অপরাধী তাদের বিচার হতে হবে, উপযুক্ত ন্যায় বিচার। আর যদি ইস্কন আসলে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী দল হয়, তাহলে অবশ্যই সময় নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, সকলের সাথে আলাপ আলোচনা করে নিষিদ্ধ করে দিতে হবে। এই ছিল আজকের বিশ্লেষণ। আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা পুরনো এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, আমার পেজটিকে লাইক করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।